আগামী বছর থেকে প্রতি বছর 5 বিলিয়ন ডলার ঋণ শোধ করতে হবে প্রতি বছর, যেটা হলো আপনার বাংলাদেশের রিজার্ভের উপরে আরো বড় ধরনের প্রেসার তৈরি করবে। এখন রাইট। সমস্যা হচ্ছে যে আহ, যেটা আছে লোন করে লোন শোধ করতে হবে, যেটা বাংলাদেশের জন্য আরেকটু বড় ধরনের একটা সমস্যা হতে পারে। এনার্জি সিকিউরিটি যদি বাড়ানো যায় ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে, তখন দেখা যাবে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। ইকোনমিক অ্যাক্টিভিটিস যদি বাড়ে, তাহলে দেখা যাবে যে এটা আপনার আহ সরকারের ইনকামও বাড়ছে এবং জনগণের এমপ্লয়মেন্টও তৈরি হয়েছে। ডলারের যে রিজার্ভ সেন্ট্রাল ব্যাংকে, সেই রিজার্ভের পরিমাণটা বাড়ান। এখন রিজার্ভের পরিমাণ বাড়াতে হলে যেটা হলো ইম্পোর্টের, যে লাক্সারি আইটেম ইম্পোর্টের একটা রেস্ট্রিকশন আছে। এইটা হুম। আহ, একটা হয়তো বা কন্টিনিউ করবে। কলিং পেগ চালু করেছে, সেই কলিং পেগের ফলাফল হয়তো ওইরকম ভাবে দেখা যাচ্ছে না, যেহেতু কার্প হুম। মার্কেটে একটু বেশি। সেই ক্ষেত্রে সরকারের হয়তো একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আরেকটা যেটা আমরা অর্থনীতিবিদদের কাছ থেকে যেটা জানতে পারলাম, যে সরকারের যে ঋণ নির্ভরতা, সরকারের ঋণ নির্ভরতা দুইটা সোর্স থেকে আসবে। কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার এই বছর বাজেটটা হলো গত বছরের বাজেটের তুলনায় প্রায় 5% বেশি, 7,97,500 কোটি টাকা। হ্যাঁ, তো হুম। এইখানে হলো রেভিনিউ বাজেট আসবে হলো 5,40,000 কোটি টাকা। তো আবার হুম। হুম। সেই ক্ষেত্রে তাহলে আমার ঘাটতি আছে এখানে 3 লক্ষ কোটি টাকার উপরে। তো সেটা কিভাবে পূরণ করতে হবে? সেটা পূরণ করবে হলো ফরেন সোর্স এবং ব্যাংকিং সিস্টেম। আপনি জানেন যে এর মধ্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট উত্থাপন করতে শুরু করে দিয়েছেন, এবং সংসদে তিনি বাজেট পড়ে শোনাচ্ছেন। এবং তার এই সময়ে সব মানে প্রথমবারের মতো তিনি বাজেট দিচ্ছেন, যদিও টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারের এই বাজেটটা উত্থাপন হচ্ছে। সো এই সর্বোপরি আপনি যতটুকু বাজেট দেখেছেন, আপনার কি মনে হলো যে বাজেটটা আসলে কেমন হয়েছে? ধন্যবাদ আপনাকে। আহ, আপনি জানেন যে এই সময়ে যে বাজেটটা দিচ্ছে, এটা একটা চ্যালেঞ্জিং টাইম, বোথ লোকালি এবং ইন্টারন্যাশনালি। কারণ হচ্ছে লোকালি যেটা বলা হয় যে আমাদের ইনফ্লেশনটা এখন অনেক হাই। আমাদের ফুড ইনফ্লেশন ডবল ডিজিট অনেক দিন, জেনারেল ইনফ্লেশনও হচ্ছে প্রায় ডবল ডিজিটের কাছাকাছি, টেন কাছাকাছি, রাইট। পার্সেন্টের মতো। হুম। তো হুম। এটা দীর্ঘদিন যাবত সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে এখন আহ ইনফ্লেশনকে কমানো। এটা মানিটারি পলিসির মাধ্যমে হয়তো বা এটা কাঙ্ক্ষিত পর্যায়ে আসছে না। তো এই বছর বাজেট যেটা আসছে, আহ, এই বাজেটে হয়তো ফিসক্যাল পলিসি বা বাজেট মেজারমেন্টের মাধ্যমে হয়তো এইটাই টার্গেট করবেন, যে ফুড ইনফ্লেশনকে বা ইনফ্লেশনকে কমানো। যে কারণে হয়তো বা যেটা একটু পরেই বা অলরেডি বলা শুরু করেছে যে আহ, কিছু জিনিসের ইম্পোর্ট ডিউটি হয়তো কমাতে পারে। আরেকটা হচ্ছে যে এখন রিজার্ভের পরিমাণ, আপনার ডলারের যে রিজার্ভ সেন্ট্রাল ব্যাংকে, সেই রিজার্ভের পরিমাণটা বাড়ান। এখন রিজার্ভের পরিমাণ বাড়াতে হলে যেটা হলো ইম্পোর্টের, যে লাক্সারি আইটেম ইম্পোর্টের একটা রেস্ট্রিকশন আছে। এইটা হুম। আহ, একটা হয়তো বা কন্টিনিউ করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আহ, আমাদের যে রিজার্ভের যে আহ, সেক্ষেত্রে হয়তো ডলারের অ্যামাউন্ট বাড়ানোর ক্ষেত্রে সরকার অলরেডি যেই কলিং পেগ চালু করেছে, সেই কলিং পেগের ফলাফল হয়তো ওইরকম ভাবে দেখা যাচ্ছে না, যেহেতু কার্প হুম। মার্কেটে একটু বেশি। সেই ক্ষেত্রে সরকারের হয়তো একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যেমন যেসব ঋণ নির্ভর বড় বড় প্রকল্প, সেই প্রকল্প হয়তো আগামী 1-2 বছর একটু মানে আমি বলতে চাচ্ছি নতুন প্রকল্প না নেওয়া, না নেওয়া মেগা যায়। প্রজেক্ট। হ্যাঁ, হুম। মেগা প্রজেক্ট না নেওয়া। কারণ এইগুলো ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে অনেক ইম্পোর্ট করতে হয়, সেক্ষেত্রে ডলার ব্যয় করতে হয়। সেই ডলারের সেভিং এর জন্য হয়তোবা এটা একটু কম হইতে পারে। এই বিষয়গুলো আসবে। আর আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে ইনপুট ডিউটি কিছু কমানোর সম্ভাবনা আছে। এইগুলো হলো বড় বড়
প্রজেক্ট, বড় বড় দাগে বলা যায় আর কি। আর আরেকটা যেটা আমরা অর্থনীতিবিদদের কাছ থেকে যেটা জানতে পারলাম, যে সরকারের যে ঋণ নির্ভরতা, সরকারের ঋণ নির্ভরতা দুইটা সোর্স থেকে আসবে। কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার এই বছর বাজেটটা হলো গত বছরের বাজেটের তুলনায় প্রায় 5% বেশি, 7,97,500 কোটি টাকা। হ্যাঁ, তো হুম এইখানে হলো রেভিনিউ বাজেট আসবে হলো 5,40,000 কোটি টাকা। তো আবার হুম হুম সেই ক্ষেত্রে তাহলে আমার ঘাটতি আছে এখানে 3 লক্ষ কোটি টাকার উপরে। তো সেটা কিভাবে পূরণ করতে হবে? সেটা পূরণ করবে হলো ফরেন সোর্স এবং ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং ব্যাংকিং সিস্টেম। সিস্টেমে, হ্যাঁ, ব্যাংকিং সিস্টেমে বলা হচ্ছে যে এক লক্ষ, প্রায় 1,50,000 কোটি টাকার মতো লোন করবে সরকার। তো এই লোন করে যদি আমি প্রকল্প চালাই, তাহলে এখানে একটা লিকুইডিটি ক্রাইসিস হওয়ার সম্ভাবনা আছে ব্যাংকিং সিস্টেমে, ব্যাংকিং যেটা সিস্টেমে, হলো রাইট। যেটা হলো প্রাইভেট ইনভেস্টমেন্টে একটা বড় ধরনের ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে। হুম আর হুম একটা হুম হচ্ছে যে যদি এখন ফরেন সোর্স থেকে আমরা লোন নেই, তাহলে অলরেডি তো বাংলাদেশ অনেক লোন নিয়েছে। যেটা হচ্ছে যে আহ, আগামী বছর থেকে প্রতি বছর 5 বিলিয়ন ডলার ঋণ শোধ করতে হবে প্রতি বছর, যেটা হলো আপনার বাংলাদেশের রিজার্ভের উপরে আরো বড় ধরনের প্রেসার তৈরি করবে। এখন রাইট। সমস্যা হচ্ছে যে আহ, যেটা আছে লোন করে লোন শোধ করতে হবে, যেটা বাংলাদেশের জন্য আরেকটু বড় ধরনের একটা সমস্যা হতে পারে। এই ফাইন্যান্সিংটা কিভাবে করা হবে, এই ফাইন্যান্সিংটাই হচ্ছে এখন সরকারের বড় চ্যালেঞ্জ। এখন হচ্ছে যে আপনি ধরেন যে প্রায় 5,40,000 কোটি টাকার মতো যে রেভিনিউ বাজেট যেটা বলা হচ্ছে, সেই রেভিনিউ বাজেটের মধ্যে এই যদি আর্ন করতে হয়, যেমন ট্যাক্স, ভ্যাট, ইনকাম ট্যাক্স, তারপরে হচ্ছে ইনপুট ডিউটি, সেই ডিউটি গুলো সেটা যদি ইম্পোজ করা হয়, তাহলে তো দেখা যাবে যে ইনফ্লেশন কমার মানে মানুষের উপর আরো করের বোঝা বেশি আরো হয়ে বাড়বে। যাবে, হুম 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 আরো বাড়বে। তো তখন মানুষ কি করবে? তখন তো মানুষ তার আরো অবস্থা খারাপ। আরেকটা হচ্ছে যে এখন যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট গুলোতে যে প্রোডাক্টিভিটি, এগুলো অনেক ফল করেছে বিকজ অফ শর্টেজ অফ গ্যাস এন্ড পাওয়ার। এই হুম। জিনিসগুলো কিন্তু সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে। সেখানে একটা উপায় আছে, যে যেমন এনার্জি সিকিউরিটি ক্যান বি এ গেম চেঞ্জার। এখন এনার্জি সিকিউরিটি যদি বাড়ানো যায় ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে, তখন দেখা যাবে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। ইকোনমিক অ্যাক্টিভিটিস যদি বাড়ে, তাহলে দেখা যাবে যে এটা আপনার আহ সরকারের ইনকামও বাড়ছে এবং জনগণের এমপ্লয়মেন্টও তৈরি হয়েছে। তো একটা স্ট্যাবিলিটির দিকে যাবে। বাট এখনকার সময়ে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি নাই বললেই চলে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে বিভিন্ন সমস্যা হচ্ছে, সরকার মানুষের ইনকাম কমে যাচ্ছে, যেটা আমরা যে এক্সটার্নালিটিস যেটা দেখলাম, যে কোভিড-19, তারপরে হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার, সেগুলি তো থাকবে। এখন কোভিড-19-এর যে ধাক্কা, সেটা হয়তো অনেকটা সামলানো যাচ্ছে, কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেটা, সেই যুদ্ধটা তো আমরা জানি যে এখানে থাকবে। যুদ্ধ তো সব দেশে ইম্প্যাক্ট ফেলছে। এই ইম্প্যাক্টের ক্ষেত্রে বাংলাদেশ কেন পিছিয়ে আছে? এটার অন্যতম ফল ভোগ করছে হলো সাধারণ জনগণ, যারা হলো আহ ইনকাম কম, লো লো রিফাত, আমি ইনকাম একটু যেটা গ্রুপের। জানতে চাচ্ছি, আপনি প্রথমেই বলেছেন যে মূল্যস্ফীতিটা হলো গিয়ে সাধারণ মানুষের উপর সবচেয়ে বেশি প্রেসার পড়েছে, এবং আপনি জানেন যে গত বাজেটে কিন্তু বলা হয়েছে 6.5% নামিয়ে আনার টার্গেট ছিল গতবারের অর্থমন্ত্রী, কিন্তু যেটা সম্ভবই হয়নি। আপনি বলছেন ডাবল ডিজিটে চলে গেছে, 10 পয়েন্ট সামথিং এ গেছে, যতটুকুই মানে আহ শেষ দিকে। না, হ্যাঁ জেনারেল হ্যাঁ, যে জেনারেটর জেনারেলটা হলো প্রায় নাইন দশ পয়েন্ট পার্সেন্ট আর সামথিং কি। হ্যাঁ, নাইন নাইন পয়েন্ট পয়েন্ট সামথিং সামথিং, হ্যাঁ। আর খাদ্য হ্যাঁ, মূল্য 10 পয়েন্ট। ডবল ডিজিট, হ্যাঁ, হ্যাঁ, 10। ডাবল ডিজিটে হ্যাঁ, চলে গেছে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ। এবারে মানে আমাদের অর্থ প্রতিমন্ত্রীও কিন্তু বলেছেন যে আমাদের টার্গেট হচ্ছে যে মূল্যস্ফীতিটা কিভাবে কমিয়ে রাখা। সো আপনার কি মনে হয় যে যেই যেই মেজার নিতে চাচ্ছে সরকার, সেটা আসলে মানে যথেষ্ট বাজেটারি আহ মেজার দিয়ে কি আসলে অলরেডি এই অলরেডি মূল্যস্ফীতি মানিতে কমানো হ্যাঁ, যাবে? হ্যাঁ। অলরেডি মানিটারি পলিসিতে এই ধরনের পদক্ষেপ নিয়েছে, যেটা আসলে কোনো ওইরকম
কার্যকর হয় নাই। হুম হুম। আহ এখন যদি আহ সেখানে যদি ডিউটি কমাতে পারে, ফর এক্সাম্পল যে আমাদের সুগারের ক্ষেত্রে 42% হলো ডিউটি বিভিন্ন ভাবে আসে, তো এইটা তো অনেক হাই অলরেডি। তো এই জিনিসটা যদি কমায় সরকার, ফর এক্সাম্পল যে এখানে হয়তো ভ্যাট কমিয়ে দিল, এখানে হয়তো ইনপুট ডিউটিটা কমিয়ে দিল, তখন দেখা যাবে যে মার্কেটে একটা ভালো ইম্প্যাক্ট পড়ছে, পড়ার ফলে যে মানুষ এটা কম দামে কিনতে পারে। সিমিলারলি এরকম যেমন ধরেন যে এখানে যদি আরো আরো কিছু সয়াবিন অয়েল বা এডিবল অয়েল এইগুলোর ইনপুট ডিউটি কমিয়ে দেওয়া হয়, হয়তো বা কমেছে, আমি পুরো বাজেট ডকুমেন্টটা এখনো পড়ি নাই, ডেফিনেটলি এগুলি কম বা পলিসি মেজার্স এর মধ্যে না আনলে তো ইনফ্লেশন কমবে না। তো ইনফ্লেশন কমানো যদি সরকারের প্রধান টার্গেট হয়ে থাকে, তাহলে তো ডেফিনেটলি এগুলি কমাতে হবে। যাই হোক, হয়তো বা আপনার সাথে আবার কিছুক্ষণ পরে এটা জানা যাবে আর কি।